ইউক্রেন যুদ্ধ কি শেষের পথে, নাকি এটি কেবল একটি নতুন কূটনৈতিক নাটকের শুরু? কারণ যুদ্ধক্ষেত্রে গোলাগুলি থামেনি, কিন্তু এবার সরাসরি ভ্লাদিমির পুতিনের দরজায় কড়া নাড়লেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যে। ইরান সংকট, হরমুজ প্রণালী আর নতুন ভূরাজনৈতিক উত্তেজনার কারণে ইউক্রেন যুদ্ধ অনেকটাই আড়ালে চলে গেছে। আর ঠিক এই সময়েই বড় এক পদক্ষেপ নিয়েছেন জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে পাঠিয়েছেন দীর্ঘ এক খোলা চিঠি, যেখানে তিনি সরাসরি বৈঠকে বসে যুদ্ধের সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন। জেলেনস্কির বার্তা ছিল পরিষ্কার: ইউরোপের যুদ্ধ আবার বিশ্বের প্রধান আলোচনায় ফিরে আসার অপেক্ষা করা ভুল হবে, বরং এখনই আলোচনার টেবিলে বসতে হবে। আর সেই বৈঠকের জন্য তিনি প্রস্তাব করেছেন সুইজারল্যান্ড কিংবা তুরস্কের মতো নিরপেক্ষ দেশকে। কিন্তু ক্রেমলিনের জবাবও ছিল তাৎপর্যপূর্ণ। মস্কো বলেছে, বৈঠক করতে চাইলে জেলেনস্কি নিজেই রাশিয়ায় আসতে পারেন। অর্থাৎ আলোচনা নিয়ে আগ্রহ দেখালেও নিজেদের অবস্থান থেকে এক চুলো সরতে রাজি নয় পুতিন। এবার আসে আরও বড় শর্ত। পুতিন জানিয়েছেন তিনি যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে তার জন্য ইউক্রেনকে কিছু ছাড় দিতে হবে। বিশেষ করে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা 4টি অঞ্চল নিয়ে কিয়েভকে বাস্তবতা মেনে নিতে হবে। পুতিনের দাবি, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার ভিত্তিতে আলোচনা এগোলে দ্রুত সমাধান সম্ভব। অন্যদিকে ইউক্রেনের অবস্থান এখনও কঠোর। তারা বহুবার বলেছে ভূখণ্ড ছেড়ে দিয়ে কোনো শান্তি চুক্তি করবে না। ফলে দুই পক্ষই শান্তির কথা বলছে, কিন্তু শান্তির সংজ্ঞা দুই দেশের কাছে সম্পূর্ণ আলাদা। এই পরিস্থিতিতে নতুন করে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জেলেনস্কি ও পুতিনের সম্ভাব্য বৈঠককে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। ট্রাম্পের ভাষায়, দুই নেতা যদি মুখোমুখি বসেন তাহলে সেটি যুদ্ধ শেষের পথে বড় অগ্রগতি হতে পারে। তবে তিনি এটাও বলেছেন যে শেষ পর্যন্ত উভয় পক্ষকেই কিছু না কিছু ছাড় দিতে হবে। কিন্তু এখানেই তৈরি হয়েছে নতুন জটিলতা। কারণ ট্রাম্প যখন সমঝোতার কথা বলছেন, তখনই মার্কিন প্রতিনিধি পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে সহায়তার পক্ষে একটি বিল পাশ হয়েছে। আরও অবাক করার বিষয়, ট্রাম্পের নিজ দলের কিছু সদস্যও এই বিলের পক্ষে ভোট দিয়েছেন। ফলে প্রশ্ন উঠছে, ওয়াশিংটনের ভেতরেই কি ইউক্রেন ইস্যুতে বিভক্তি তৈরি হয়েছে? আর এই পরিস্থিতিকে পুতিন কিভাবে দেখছেন? সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত নাটকীয়। একদিকে জেলেনস্কির শান্তি আহ্বান, অন্যদিকে পুতিনের কঠিন শর্ত, আর মাঝখানে ট্রাম্পের ভিন্ন বার্তা। তাহলে কি সত্যি যুদ্ধ শেষের দিকে এগোচ্ছে, নাকি শান্তি আলোচনার আড়ালে শুরু হয়েছে আরও বড় এক রাজনৈতিক খেলা? সেই উত্তরই খুঁজছে পুরো বিশ্ব। বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে কি নতুন কোনো জোট গড়ে উঠছে, নাকি শুরু হতে যাচ্ছে ক্ষমতার নতুন খেলা? দীর্ঘ 7 বছর পর একটি সফর ঘিরে এখন উত্তেজনায় টগবগ করছে পুরো বিশ্ব। কারণ উত্তর কোরিয়ায় যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর সময়টা মোটেও সাধারণ নয়। মাত্র কয়েক সপ্তাহ আগেই বেইজিংয়ের একই টেবিলে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। এরপরই হঠাৎ পিয়ংইয়ং সফরের সিদ্ধান্ত। কিন্তু কেন? কিম জং উনের সঙ্গে শি জিনপিংয়ের এই বৈঠকের পিছনে আসলে কি রয়েছে? বাহ্যিকভাবে দেখলে মনে হয় চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া একই শিবিরের অংশ। কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ সেই সমীকরণকে বদলে দিয়েছে। রাশিয়ার পাশে দাঁড়িয়ে উত্তর কোরিয়া সেনা সহায়তা দিয়েছে বলে পশ্চিমা বিশ্লেষকদের দাবি। শুধু তাই নয়, গত বছর পুতিনের সফরে দুই দেশের মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। এরপর থেকেই মস্কো আর পিয়ংইয়ংয়ের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায়। আর ঠিক সেখানেই শুরু হয় বেইজিংয়ের অস্বস্তি।
কারণ উত্তর কোরিয়ার ওপর রাশিয়ার প্রভাব যত বাড়ছে, চীনের প্রভাব ততটাই চ্যালেঞ্জের মুখে পড়ছে। অনেক বিশ্লেষকের মতে শি জিনপিং এবার কিমকে মনে করিয়ে দিতে চাইবেন একটি বিষয়: উত্তর কোরিয়ার প্রকৃত অর্থনৈতিক লাইফলাইন এখনো চীন, মস্কো নয়। তবে এখানেই শেষ নয়, আরও একটি বড় কারণ রয়েছে, সেটি হলো ডোনাল্ড ট্রাম্পের নতুন কূটনৈতিক পরিকল্পনা। প্রথম মেয়াদে ট্রাম্প 3 বার কিম জং উনের সঙ্গে বৈঠক করেছিলেন, কিন্তু পারমাণবিক আলোচনার কোনো সমাধান হয়নি। এখন আবার সেই আলোচনা শুরু করার আগ্রহ দেখাচ্ছে হোয়াইট হাউস, কিন্তু কিম জং উনও নিজের অবস্থানে অনড়। তিনি স্পষ্ট জানিয়েছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণের চাপ অব্যাহত থাকলে কোনো আলোচনায় বসবেন না, বরং সাম্প্রতিক সময়ে তিনি পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একদিকে ট্রাম্প, অন্যদিকে পুতিন, আর মাঝখানে দাঁড়িয়ে শি জিনপিং। এখানেই শুরু হচ্ছে নতুন ভূ রাজনৈতিক খেলা। কারণ উত্তর কোরিয়ার বৈদেশিক বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার এখনো চীন, কিন্তু কিমের পারমাণবিক কর্মসূচি যত বাড়ছে, ততই অঞ্চলে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি, যা চীনের নিরাপত্তা হিসেবেও উদ্বেগের বিষয়। আরও একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এই সফরটি হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব চুক্তির 65 বছর পূর্তির সময়, যে চুক্তিতে স্পষ্ট বলা আছে এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ সামরিক সহায়তা দেবে। অর্থাৎ এটি শুধু সৌজন্য সফর নয়, এর পেছনে রয়েছে কৌশলগত বার্তাও। অনেকে মনে করছেন শি জিনপিং নিজেকে আবারও বিশ্ব রাজনীতির প্রধান মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন, যিনি একদিকে কিমের সঙ্গে কথা বলতে পারেন, অন্যদিকে ট্রাম্পের সঙ্গেও যোগাযোগ রাখতে পারেন। কিন্তু বড় প্রশ্ন হলো, কিম জং উন কি আবার বেইজিংয়ের দিকে ঝুঁকবেন, নাকি পুতিনের সঙ্গে আরও গভীর জোট গড়বেন? আর যদি ট্রাম্প সত্যি নতুন আলোচনা শুরু করে, তাহলে সেই আলোচনার কেন্দ্রে কি থাকবেন শি জিনপিং, নাকি উত্তর কোরিয়া পুরো খেলাটাই বদলে দেবে? এখন বিশ্বের নজর এক জায়গায়, পিয়ংইয়ং, কারণ সেখানেই হয়তো নির্ধারিত হবে এশিয়ার আগামী ভূ রাজনৈতিক সমীকরণ। আর এই সফরের ফলাফল বিশ্ব রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। ইরানের হাতে কি লুকিয়ে আছে এমন কিছু জানিয়ে রাতের ঘুম হারাম হয়ে গেছে আমেরিকা আর ইসরায়েলের। বছরের পর বছর বিমান হামলা, শত শত কোটি ডলারের সামরিক অভিযান, অত্যাধুনিক বাংকার বাস্টার বোমা, কিন্তু তারপরও একটি জিনিসের নাগাল পায়নি ওয়াশিংটন। সেটি হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ, যে ইউরেনিয়াম নিয়ে এখন বিশ্বজুড়ে নতুন আতঙ্ক। কারণ অনেক বিশ্লেষকের মতে এই মজুদ থেকেই তৈরি করা সম্ভব একাধিক পারমাণবিক অস্ত্র। আর সেই কারণেই শুরু হয়েছে এক নতুন ভূ রাজনৈতিক লড়াই। প্রশ্ন হলো, ইরান আসলে কোথায় লুকিয়ে রেখেছে সেই ইউরেনিয়াম, আর কেন সেটি উদ্ধার করতে গিয়েও পিছিয়ে এসেছে যুক্তরাষ্ট্র? বিষয়টি শুরু হয় একাধিক সামরিক অভিযানের পর। বছরের পর বছর ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বারবার দাবি করেছে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে চায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। হামলার পরও ইউরেনিয়ামের বড় অংশ অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিছু সূত্র বলছে ওই ইউরেনিয়ামের একটি অংশ এমন গভীরে লুকিয়ে রাখা হয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমাও পৌঁছাতে পারবে না। আর এখানেই শুরু হয়েছে আমেরিকার বড় দুশ্চিন্তা। কারণ সামরিক হামলায় ব্যর্থ হওয়ার পর এক পর্যায়ে স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনাও করা হয়েছিল। উদ্দেশ্য ছিল সরাসরি অভিযান চালিয়ে ইউরেনিয়াম উদ্ধার করা, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি, কারণ ঝুঁকি ছিল অত্যন্ত ভয়াবহ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি কোনোভাবে এই তেজস্ক্রিয় পদার্থ ক্ষতিগ্রস্ত হয় অথবা বাতাসের সংস্পর্শে ছড়িয়ে পড়ে, তাহলে পুরো এলাকায় মারাত্মক বিপর্যয় তৈরি হতে পারে। ফলে সামরিক বিকল্প থেকে ধীরে ধীরে সরে আসতে শুরু করে ওয়াশিংটন।
এখন তাদের প্রধান ভরসা কূটনীতি। বিভিন্ন প্রস্তাব এবং চাপের মাধ্যমে ইরানকে রাজি করানোর চেষ্টা চলছে, কিন্তু তেহরান এখনও অনড়। আর সেই কারণেই রহস্য আরও গভীর হচ্ছে। ধারণা করা হচ্ছে ইস্পাহানের কাছে অবস্থিত একটি বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্সে মজুদ রয়েছে ইউরেনিয়ামের বড় অংশ, যে স্থাপনাটি একটি পাহাড়ের নিচে নির্মিত, এতটাই গভীরে যে বাংকার বাস্টার বোমাও সেখানে পুরোপুরি কার্যকর নাও হতে পারে। গত কয়েক বছরে এই এলাকায় একাধিক হামলা হয়েছে। সুড়ঙ্গের প্রবেশপথ ধ্বংস করা হয়েছে, কিছু জায়গা মাটি চাপা দেওয়া হয়েছে, তবুও রহস্যের সমাধান হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হলো নাতাঞ্জ, ইরানের অন্যতম বড় সমৃদ্ধ কেন্দ্র। সেখানেও হয়েছে ব্যাপক হামলা, কিন্তু হামলার পর ইউরেনিয়ামের কি হয়েছে সেই প্রশ্নের উত্তর আজও অজানা। তারপর আসে ফোর্দো, যেটিকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি মনে করা হয়। সেখানে হামলার পরও ইরান নতুন প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে বলে দাবি করা হচ্ছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কিছু এলাকায় নতুন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যৎ হামলা আরও কঠিন হয়ে পড়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কা অন্য জায়গায়। অনেক বিশেষজ্ঞ মনে করেন ইরান হয়তো পরিচিত স্থাপনাগুলোর বাইরেও গোপন স্থানে ইউরেনিয়াম সরিয়ে রেখেছে, যে স্থানগুলোর অস্তিত্বই হয়তো বাইরের বিশ্বের জানা নেই। আর যদি সেটাই সত্যি হয়, তাহলে পরিস্থিতি আমূল বদলে যেতে পারে, কারণ তখন শুধু বোমা বা সামরিক শক্তি দিয়ে এই সংকটের সমাধান সম্ভব হবে না। তেহরানের সহযোগিতা ছাড়া কিছুই করা যাবে না। এখন প্রশ্ন একটাই, ইরানের ইউরেনিয়াম কি সত্যি আমেরিকার নাগালের বাইরে, নাকি চলছে এমন কোনো গোপন খেলা যার পুরো চিত্র এখনও বিশ্ব দেখতে পায়নি? কারণ যতদিন এই রহস্যের সমাধান না হচ্ছে, ততদিন মধ্যপ্রাচ্যের আকাশে ঝুলে থাকবে নতুন এক পারমাণবিক সংকটের ছায়া। দক্ষিণ চীন সাগরের গভীরে নীরবে কি শুরু হয়ে গেছে নতুন এক যুদ্ধ? এমন এক যুদ্ধ যার শব্দ শোনা যাবে না, দেখাও যাবে না, কিন্তু যার প্রভাব কাঁপিয়ে দিতে পারে পুরো পৃথিবীকে। কারণ চীন এবার পানিতে নামিয়েছে এমন একটি অস্ত্র যা দেখে উদ্বিগ্ন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে চীনের নতুন প্রজন্মের এক রহস্যময় সাবমেরিন। আর এই সাবমেরিনকে ঘিরেই শুরু হয়েছে তুমুল আলোচনা। কেননা এটি কোনো সাধারণ সাবমেরিন নয়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এতে নেই প্রচলিত সাবমেরিনের বিশাল টাওয়ার বা মাস্তুল। ফলে দূর থেকে এটি শনাক্ত করা আরও কঠিন। এ কারণেই সামরিক বিশ্লেষকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। দীর্ঘদিন ধরে তাইওয়ানকে কেন্দ্র করে উত্তপ্ত চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। দক্ষিণ চীন সাগরে আধিপত্য নিয়ে দুই পরাশক্তির সংঘাতই নতুন নয়, কিন্তু এবার সেই প্রতিযোগিতা নতুন মোড় নিয়েছে। কারণ বেইজিং বুঝতে পেরেছে সরাসরি যুদ্ধের আগে তথ্য আর যোগাযোগ নিয়ন্ত্রণই হতে পারে সবচেয়ে বড় অস্ত্র। আর সেই লক্ষ্যেই কি তৈরি হয়েছে এই নতুন সাবমেরিন? বিশেষজ্ঞদের মতে প্রায় 120 মিটার দীর্ঘ এই সাবমেরিনের নকশা সম্পূর্ণ ভিন্ন। এটি পানির নিচে আরও দ্রুত চলতে পারবে, কম শব্দ করবে, আর শত্রুর সোনার ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সম্ভাবনাও বেশি। শুধু তাই নয়, ধারণা করা হচ্ছে এটি পারমাণবিক শক্তি চালিত, অর্থাৎ দীর্ঘ সময় সমুদ্রের নিচ থেকে অভিযান চালাতে সক্ষম, যা এটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। কিন্তু আসল উদ্বেগ অন্য জায়গায়। বিশ্বের প্রায় 99% আন্তর্জাতিক ইন্টারনেট যোগাযোগ চলে সমুদ্রতলের ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। ব্যাংকিং, শেয়ার বাজার, সামরিক যোগাযোগ, এমনকি আন্তর্জাতিক ব্যবসাও সম্পূর্ণ নির্ভর করে এই কেবলগুলোর উপর। আর বিশ্লেষকদের আশঙ্কা, চীনের এই নতুন সাবমেরিন সেই অবকাঠামোকেই লক্ষ্যবস্তু করতে পারে। ভাবুন একবার, কোনো দেশ যদি গোপনে গুরুত্বপূর্ণ সমুদ্রতল কেবল বিচ্ছিন্ন করে দেয়, তাহলে কয়েক মিনিটের মধ্যেই অচল হয়ে যেতে পারে যোগাযোগ ব্যবস্থা, ব্যাহত হতে পারে আর্থিক লেনদেন, থেমে যেতে পারে সামরিক সমন্বয়। আর সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে তাইওয়ান, কারণ দেশটি মাত্র কয়েক ডজন সমুদ্রতল কেবলের উপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন গুরুত্বপূর্ণ কিছু কেবল ক্ষতিগ্রস্ত হলেই তাইওয়ানের ডিজিটাল অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর ঠিক এখানেই তৈরি হচ্ছে নতুন এক কৌশলগত সমীকরণ।
কারণ যুক্তরাষ্ট্র বহু বছর ধরে জাপান, তাইওয়ান, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত একটি নজরদারি নেটওয়ার্ক তৈরি করেছে, যার মাধ্যমে চীনা সাবমেরিনের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। কিন্তু নতুন এই প্রযুক্তি যদি সত্যি কার্যকর হয়, তাহলে সেই নজরদারি ব্যবস্থার বড় অংশই অকার্যকর হয়ে যেতে পারে, আর সেটি এখন ওয়াশিংটনের সবচেয়ে বড় উদ্বেগ। এদিকে চীনও থেমে নেই। বিশ্লেষকদের মতে আগামী কয়েক বছরের মধ্যে দেশটির সাবমেরিন বহর দ্রুত বাড়বে, আর একই সময়ে পুরনো সাবমেরিন অবসরের কারণে মার্কিন নৌবহরের সংখ্যা সাময়িকভাবে কমে যেতে পারে। ফলে দক্ষিণ চীন সাগরে শক্তির ভারসাম্য বদলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন হলো, চীনের এই নতুন সাবমেরিন কি শুধু প্রতিরক্ষার জন্য, নাকি এটি ভবিষ্যতের বড় কোনো পরিকল্পনার অংশ? আর যদি সমুদ্রতলের যোগাযোগ অবকাঠামো সত্যি নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, তাহলে আগামী সংঘাত কি আকাশে নয়, বরং সমুদ্রের অন্ধকার গভীরতায় নির্ধারিত হবে? এই প্রশ্নের উত্তর হয়তো এখনো কারো জানা নেই। কিন্তু একটি বিষয় স্পষ্ট, দক্ষিণ চীন সাগরের নিচে নীরবে শুরু হয়ে গেছে নতুন এক ক্ষমতার খেলা, আর এই খেলার ফলাফল বদলে দিতে পারে পুরো বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্র। ইরান যুক্তরাষ্ট্র যখনই শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছায়, ঠিক তখনই কোথা থেকে যেন হাজির হয় নতুন সংকট। আর এবার সেই সংকটের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি নাম, বেনিয়ামিন নেতানিয়াহু। প্রশ্ন উঠছে, ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার পথে সবচেয়ে বড় বাধা কি সত্যি ইসরায়েলের প্রধানমন্ত্রী? সম্প্রতি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে এমনই এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ পরবর্তী সমঝোতা নিয়ে আলোচনা এগোচ্ছিল। হরমুজ প্রণালী, আঞ্চলিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক অগ্রগতি খবরও সামনে আসছিল। এমন সময় হঠাৎ করে লেবানন ইস্যু নতুন করে উত্তেজনা ছড়ায়। ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে নতুন সামরিক অভিযানের হুমকি দেওয়া হয়, আর এর পরপরই কঠোর অবস্থান নেয় ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দেয়, লেবাননে হামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি আলোচনা এগোবে না। এক পর্যায়ে আলোচনায় স্থগিত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ধাক্কা খায় ট্রাম্প প্রশাসন, কারণ কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন ইরানের সঙ্গে একটি বড় সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। কিন্তু মাঠের বাস্তবতা মুহূর্তেই বদলে যায়। কূটনীতির টেবিলে যে অগ্রগতি হচ্ছিল তা আবারও অনিশ্চয়তার মুখে পড়ে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় খবরও প্রকাশ্যে আসে। আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপে ওয়াশিংটনও অস্বস্তিতে পড়েছে, কারণ মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত মানেই জ্বালানি বাজারে অস্থিরতা, অর্থনৈতিক চাপ এবং নতুন রাজনৈতিক ঝুঁকি। কিন্তু প্রশ্ন হলো, নেতানিয়াহু কেন এমন করছেন? বিশ্লেষকদের একাংশ মনে করছেন এর পেছনে রয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি। দীর্ঘদিনের যুদ্ধ, নিরাপত্তা সংকট এবং রাজনৈতিক চাপের মধ্যে নিজের অবস্থান ধরে রাখাই এখন নেতানিয়াহুর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফলে আঞ্চলিক উত্তেজনা কমে গেলে তার রাজনৈতিক অবস্থানও আরো দুর্বল হয়ে পড়তে পারে। অন্যদিকে ট্রাম্পের হিসাব সম্পূর্ণ ভিন্ন। তিনি দ্রুত একটি সমঝোতা চান, কারণ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরলে আন্তর্জাতিক বাজারে চাপ কমবে, জ্বালানির দাম নিয়ন্ত্রণে থাকবে এবং বৈশ্বিক অর্থনীতিও কিছুটা স্বস্তি পাবে। তবে শেষ পর্যন্ত সবকিছু আটকে আছে একটি বড় প্রশ্নে, ইরান কি তাদের অবস্থান থেকে সরে আসবে, নাকি লেবানন ইস্যু ঘিরে নতুন করে উত্তেজনা বাড়বে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্রাম্প কি সত্যি তেহরানের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি করতে পারবেন, নাকি আঞ্চলিক রাজনীতির জটিল হিসাব আবারও সেই পথ বন্ধ করে দেবে? মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে সেই উত্তরের ওপর। মধ্যপ্রাচ্যে কি আবারও যুদ্ধের আগুন জ্বলতে যাচ্ছে, নাকি ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর কূটনৈতিক বৈঠকের দিকে এগোচ্ছে বিশ্ব?
কারণ যে মানুষটি একসময় ইরানকে কঠোর হুমকি দিয়েছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্পই এখন হাত বাড়িয়ে দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির দিকে। আর এই ঘোষণাতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এমন একটি মন্তব্য করেন যা অনেককেই অবাক করে দিয়েছে। তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে মোস্তফা খামেনির সঙ্গে বৈঠক করতে তিনি প্রস্তুত। শুধু তাই নয়, এমন একটি বৈঠককে তিনি নিজের জন্য সম্মানের বিষয় বলেও উল্লেখ করেছেন। কিন্তু এখানেই শুরু হয় আসল নাটক, কারণ ট্রাম্পের কূটনৈতিক হাসির আড়ালে লুকিয়েছিল কঠোর বার্তা। একই বক্তব্যে তিনি ইরানকে সতর্ক করে দেন, শান্তি আলোচনা চলছে ঠিকই, কিন্তু যুদ্ধের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যদি কোনো ইরানি হামলায় একজন আমেরিকান সেনাও নিহত হয়, তাহলে মুহূর্তেই শেষ হয়ে যাবে সব আলোচনা, ভেঙে পড়বে যুদ্ধবিরতির আশা, আর মধ্যপ্রাচ্য আবার ডুবে যাবে সংঘাতের আগুনে। এই হুমকির পেছনেও রয়েছে এক রক্তাক্ত ইতিহাস, যে ইতিহাস এখনও ভুলতে পারেনি তেহরান। ট্রাম্প নিজেই সেই প্রসঙ্গ সামনে আনেন। তিনি স্বীকার করেন, অতীতের মার্কিন সামরিক অভিযানে মোস্তফা খামেনির পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছিলেন, ফলে আমেরিকার প্রতি তার ক্ষোভ থাকাটা স্বাভাবিক। ট্রাম্প মজার ছলেই বলেন, তিনি হয়তো খামেনির সবচেয়ে প্রিয় ব্যক্তিদের তালিকায় নেই, তবুও একজন নেতা হিসেবে আলোচনার টেবিলে বসতে তিনি প্রস্তুত। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কি সেই টেবিলে বসবে? কারণ দুই দেশের বিরোধ এখনও গভীর, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে। ওয়াশিংটন চাইছে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নিক, কিন্তু তেহরান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের যুক্তি, এটি করলে দেশ নিরাপত্তাহীন হয়ে পড়বে, তাই কোনো অবস্থাতেই ইউরেনিয়াম বাইরে পাঠানো হবে না। অন্যদিকে ট্রাম্পের দাবি, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখন আমেরিকার কড়া নজরদারিতে রয়েছে। স্যাটেলাইট থেকে প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করা হচ্ছে। আর এই উত্তেজনার মাঝেই সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, হরমুজ প্রণালী, বিশ্বের তেল সরবরাহের অন্যতম প্রধান পথ, যেখানে সামান্য উত্তেজনাও পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। ট্রাম্প ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, এই পথ কোনোভাবেই বন্ধ করা যাবে না। তার দাবি, মার্কিন নৌবাহিনীর বিশেষ জাহাজগুলো ইতোমধ্যে এলাকায় সক্রিয় হয়েছে। অর্থাৎ একদিকে চলছে শান্তির আলোচনা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতিও থেমে নেই। এমন দ্বিমুখী অবস্থানই এখন সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। ট্রাম্প কি সত্যি শান্তি চান, নাকি এটি নতুন কোনো কৌশল? বিশ্লেষকদের একাংশ বলছেন, দীর্ঘ যুদ্ধ আমেরিকার অর্থনীতির জন্য বড় ঝুঁকি। তেলের দাম বেড়ে গেলে রাজনৈতিক চাপও বাড়বে, তাই সংঘাতের বদলে আলোচনার পথ খোলা রাখতে চাইছেন ট্রাম্প। তবে বাস্তবতা হলো, ইরান এবং আমেরিকার মধ্যে অবিশ্বাসের দেয়াল এখনও অটুট, আর সেই দেয়াল ভাঙা মোটেও সহজ হবে না। এখন পুরো বিশ্বের নজর তেহরান ও ওয়াশিংটনের দিকে, কারণ আগামী কয়েক সপ্তাহেই নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন পথে যাবে। টেবিলে বসবেন ট্রাম্প ও মোস্তফা খামেনি, নাকি আবারও শুরু হবে নতুন সংঘাত? সেই উত্তরই এখন খুঁজছে পুরো বিশ্ব।